একদিকে তিনি, যিনি বিশ্বসভায় ভারতের আধ্যাত্মিক পূর্ণ জাগরণ ঘটিয়েছিলেন, অন্যদিকে তিনি একজন আইরিশ শিক্ষিকা, যিনি জীবনের অর্থ খুঁজছিলেন। তাদের প্রথম দেখা হয়েছিল হাজার হাজার মাইল দূরে এক ভিনদেশী শহরে। কী এমন ছিল সেই প্রথম সাক্ষাতে, যা একজন নারীকে তার দেশ, পরিবার এবং পরিচিত জীবন ছেড়ে শুধু আর ভারতে টেনে এনেছিল? কেন তিনি নিজের নাম পরিচয় ত্যাগ করে হয়ে উঠেছিলেন স্বামী বিবেকানন্দের নিবেদিত প্রাণ শিষ্য? আজ আমরা জানব এক অসাধারণ গল্প, যা লেখা হয়েছিল ইতিহাসের পাতায় নয়, বরং ভগিনী নিবেদিতার নিজের হাতে। তবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতন ছোট্ট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আমাদের নেক্সট ভিডিওর আপডেট পেতে। দিনটি ছিল 1895 সালের নভেম্বরের এক ঠান্ডা রবিবার বিকেল। জায়গাটি ছিল লন্ডনের এক অভিজাত ড্রয়িং রুম, কিন্তু স্বামীজিকে দেখে মনে হচ্ছিল যেন তিনি কোনো এক ভারতীয় অরণ্যে বসে আছেন। সিস্টেম ক্লাব নামে এক বিশিষ্ট ব্রিটিশ মিলনস্থলের পরিচিতির সূত্রে এবং লেডি মার্গাসন নামে এক বন্ধুর আমন্ত্রণে তরুণী শিক্ষিকা মার্গারেট এলিজাবেথ নোবেল সেই সভায় উপস্থিত ছিলেন। সেদিন তিনি স্বামীজির সামনে বসে প্রথম বেদান্ত দর্শন সম্পর্কে জানতে পারেন। তিনি প্রশ্নোত্তরের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে কথা বলছিলেন এবং মাঝে মাঝে সংস্কৃতে শ্লোক উচ্চারণ করছিলেন, যা মার্গারেটের মনে এক গভীর আন্দোলন তৈরি করেছিল। সেদিন তার চোখে ছিল এক অদ্ভুত স্নিগ্ধতা ও মহিমা। তিনি বলেছিলেন, দেশগুলো যেমন বাজারের পণ্য বিনিময় করছে, তেমনি আদর্শেরও বিনিময় করার সময় এসেছে। তিনি গীতা থেকে সে বিখ্যাত শ্লোকটি উদ্ধৃত করলেন, সমস্ত কিছু আমাতেই গাঁথা, যেমন একটি সুতোয় মুক্ত গাঁথা থাকে। তিনি আরও বলেছিলেন, প্রেমকে সর্বোচ্চ ধর্মীয় অনুভূতি হিসেবে গণ্য করা হয় এবং স্বর্গে যাবার বাসনাকেও একটি স্থূল চিন্তা বলে মনে করা হয়। মার্গারেট অনুভব করছিলেন এমন এক দার্শনিককে তিনি আগে কখনো দেখেননি। সেই সভা শেষে বেশিরভাগ শ্রোতা স্বামীজির বার্তাকে সাধারণ বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু মার্গারেটের মনে এক গভীর আন্দোলন তৈরি হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন এমন এক চিন্তাবিদকে এভাবে প্রত্যাখ্যান করা উচিত নয়। যদিও প্রতিটি কথা তার কাছে পরিচিত বলে মনে হচ্ছিল, কিন্তু এমন একজন মানুষকে তিনি আগে কখনো দেখেননি, যিনি 1 ঘন্টার মধ্যে জীবনের সমস্ত শ্রেষ্ঠ আদর্শকে প্রকাশ করতে পেরেছেন। তিনি স্বামীজির চরিত্রে এক বীরের সত্তা খুঁজে পেয়েছিলেন। মার্গারেট স্বামীজির অসাধারণ চরিত্রের কাছে মাথা নত করেছিলেন। তার ধর্মীয় দর্শন তখনও মার্গারেটের কাছে পুরোপুরি বোধগম্য ছিল না, কিন্তু তিনি সেটিকে শ্রদ্ধার চোখে দেখেছিলেন। মার্গারেটের এই সংশয় সম্পর্কে স্বামীজি সব জানতেন, তাই তিনি একবার বলেছিলেন, কেউ যেন দুঃখ না পায় যে তাদের সহজে বিশ্বাস হয়নি। আমি আমার গুরুর সঙ্গে 6 বছর ধরে তর্ক করেছি, যার ফলে আমি পথের প্রতিটি ইঞ্চি জানি, প্রতিটি ইঞ্চি। স্বামীজির সবচেয়ে আকর্ষণীয় দিকটি ছিল তার আবেদন। তিনি নিছক একজন বক্তা ছিলেন না, ছিলেন একজন প্রকৃত প্রেরণা। তিনি মানুষের মধ্যেকার শ্রেষ্ঠ ও মহৎ দিকগুলির কাছে আবেদন জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি রাস্তায় একটি বাঘ আসে তোমরা সবাই পালিয়ে যাবে, কিন্তু যদি সেই বাঘের সামনে একটি শিশু থাকে, সেই শিশুটির মা এক মুহূর্ত না ভেবে বাঘের মুখে ঝাঁপিয়ে পড়বে, আমি নিশ্চিত। তিনি বোঝাতে চেয়েছিলেন যে ঐশ্বরিক ভালোবাসা মায়ের মধ্যে থাকে, সেই প্রেম প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে থাকে, যা তাকে আত্মত্যাগে উদ্বুদ্ধ করে। এই কথাগুলো মার্গারেটের মনে গেঁথে গিয়েছিল। এই উপলব্ধি থেকেই মার্গারেট নোবেল তার জীবনকে ভারতের কল্যাণে উৎসর্গ করেন। স্বামীজি 1896 সালে 16 ডিসেম্বর লন্ডন ছেড়ে ইতালির নেপলস থেকে জাহাজে চড়েন এবং ভারতে ফিরে আসার জন্য রওনা হন। এরপর প্রায় 1 মাস তাদের মধ্যে কোনো সরাসরি সাক্ষাৎ হয়নি, তবে এই সময়টিতেই তাদের মধ্যে নিয়মিত চিঠির মাধ্যমে যোগাযোগ ছিল। মার্গারেট বারবার ভারতে এসে তার গুরু এবং ভারতের মানুষের সেবার জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু স্বামীজি সঙ্গে সঙ্গে তার এই ইচ্ছায় সমর্থন জানাননি। বারবার তিনি মার্গারেটকে সতর্ক করে চিঠি লিখতেন, ভারতের আবহাওয়া, সমাজের রীতিনীতি এবং দরিদ্র জীবনযাত্রা তোমার কাছে অত্যন্ত কঠিন মনে হবে, এখানে আরামের কোনো স্থান নেই। স্বামীজি নিশ্চিত হতে চেয়েছিলেন
যে মার্গারেটের এই সংকল্প কোনো ক্ষণিকের আবেগ নয়, বরং এক গভীর আত্মত্যাগ। মার্গারেট নোবেল সমস্ত প্রতিকূলতা মেনে নিলেন। তার অটল বিশ্বাস আর মানসিক দৃঢ়তা স্বামীজিকে নিশ্চিত করল যে তিনি তার কাছে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। স্বামীজি লন্ডন থেকে কলম্বিয়া, চেন্নাই হয়ে অবশেষে 1897 সালে 19 ফেব্রুয়ারি কলকাতায় পৌঁছান। ঠিক তার 1 বছর পর মার্গারেট নোবেলও স্বামীজির ডাকে সাড়া দিয়ে তার নিজের দেশ, পরিবার এবং পরিচিতি জীবনকে চিরতলে পিছনে ফেলে ভারতে আসার দৃঢ় সিদ্ধান্ত নেন। 1898 সালে 26শে জানুয়ারি তিনি জাহাজে করে কলকাতা বন্দরে এসে পৌঁছালেন। কলকাতায় স্বামীজি এবং মার্গারেটের পূর্ণ মিলন হল। স্বামীজি তাকে সরাসরি সারদা মায়ের কাছে নিয়ে যান, যিনি তাকে পরম স্নেহে গ্রহণ করেন। মার্গারেট বুঝতে পারেন তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। 1898 সালে 25শে মার্চ স্বামীজি মার্গারেটকে ব্রহ্মচর্যে দীক্ষা দেন এবং তার নতুন নামকরণ করেন ভগিনী নিবেদিতা। নিবেদিতা শব্দের অর্থ হল ঈশ্বর ও ভারতের কল্যাণে নিবেদিত প্রাণ। এই নামের মধ্যে দিয়েই স্বামীজি বুঝিয়ে দিলেন এবার থেকে তার জীবন কেবল এক মানবজাতির সেবার জন্যই উৎসর্গকৃত। মার্গারেট নোবেল থেকে ভগিনী নিবেদিতা হয়ে ওঠার এই অসাধারণ যাত্রা এখানেই সম্পূর্ণ পায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন অন্যদের সাথেও, কারণ জানবেন জ্ঞান ভাগ করলে জ্ঞান বাড়ে। ধন্যবাদ।